শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত যুক্তরাজ্যের ফোন আলাপ। জানাবো হাসিনা প্রেমী কি মোদির গদি উল্টাবে। আরও জানাবো টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সেনাবাহিনী যেতে বাধা দেয়। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসের সরকারকে অভিনন্দন জানিয়ে যা লিখলেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত যুক্তরাজ্যের ফোন আলাপ। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিলেও এখন নতুন ঠিকানার খোঁজ করছেন। এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোন আলাপ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন জয়শঙ্কর। এতে তিনি জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে আজ ফোন পেয়েছি। ফোনে বাংলাদেশ এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হলেও শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে আপাতত দিল্লিতে একটি সেফ হোমে অবস্থান করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে। এমন পরিস্থিতিতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার বিষয়টিকে অসত্য বলে দাবি করেছেন। হাসিনা প্রেমী কি মোদির গদি উল্টাবে? ভারত কয়েক দশক ধরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সমর্থক ছিল। নির্বাসিত হওয়ার পর তাকে আশ্রয় দিয়েছে ভারত। বাংলাদেশিরা তার বর্বরতার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করার আগ পর্যন্ত হাসিনার সরকারকে সমর্থনও করে এসেছে। এই সপ্তাহে দীর্ঘ সময় ধরে শাসনকারী প্রধানমন্ত্রীর ওপর নয়াদিল্লির বাজি হঠাৎ পাল্টে গেছে। কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান বিক্ষোভ ও সহিংসতার পর শেখ হাসিনা সোমবার ভারতে পালিয়ে যান, যখন সরকার বিরোধী বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনের দিকে মিছিল করে এগিয়ে যাচ্ছিল। 15 বছর পর তার সরকারের আকস্মিক পতন বাংলাদেশে একটি অনিশ্চিত শূন্যতা তৈরি করেছে। 170 মিলিয়নের এই দেশটিকে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদার বলে মনে করা হয়। হাসিনার এই আকস্মিক পতন নয়াদিল্লির আঞ্চলিক কৌশলেও ধাক্কা দিয়েছে, বিশেষ করে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রমবর্ধমান চীনা প্রভাব মোকাবেলা করতে চাইছেন। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে সমর্থন করার ভারতের সিদ্ধান্ত অনেক বাংলাদেশির চোখে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করেছে। ইলিনয় স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশি রাজনীতির বিশেষজ্ঞ অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এটি ভারতের দ্ব্যর্থহীন সমর্থন যা হাসিনাকে ক্ষোভ থেকে রক্ষা করেছে এবং তাকে আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করেছে। এই মুহূর্তটি নয়াদিল্লির কাছে একটি বার্তা যে তারা এমন একটি শাসন ব্যবস্থার প্রতি সমর্থন অব্যাহত রেখেছে যার মানবাধিকার রেকর্ড ছিল ভয়ঙ্কর। ভারতীয় কর্মকর্তারা শেখ হাসিনার দেশ ত্যাগের পর যে সহিংসতা হয়েছে তাতে সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার বাংলাদেশে 130 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করেছেন যে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের লক্ষ্যবস্তু করা হয়েছে। মঙ্গলবার সংসদে জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশ বহু দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এসেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ভারত গভীরভাবে উদ্বিগ্ন থাকবে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বড় 1.4 বিলিয়ন জনসংখ্যা এবং 3.5 ট্রিলিয়ন অর্থনীতির দেশ ভারতের তার প্রতিবেশীর সঙ্গে একটি জটিল ইতিহাস রয়েছে। ভারতীয় কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে চরমপন্থী এবং চীনা দখলদারি নিয়ে চিন্তিত। তারা ধর্মনিরপেক্ষতাবাদী শেখ হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ইসলামাবাদের প্রতি নরম মনোভাবাপন্ন এবং বেইজিংয়ের নিকটতম হিসেবে দেখে এসেছে। কিছু ভারতপন্থী সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং নিউজ আউটলেটগুলো বাংলাদেশের বিদ্রোহকে কিছু ক্ষেত্রে পশ্চিমা চক্রান্ত হিসেবে চিত্রিত করেছে। শেখ হাসিনার সাথে ভারতের দৃঢ় বন্ধনের মূলে রয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে ভারত তার পিতা বিচ্ছিন্নতাবাদী নেতা শেখ মুজিবুর রহমানকে সমর্থন জানিয়েছিল। 1975 সালে একটি অভ্যুত্থানে তিনি এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হওয়ার পর 27 বছর বয়সী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছিল।
শেখ হাসিনা বাংলাদেশে চীনা প্রভাব বিস্তারের প্রতিক্রিয়ায় আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক এবং সংযোগ জোরদার করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলের একটি অংশ হয়ে ওঠেন। ভারত বাংলাদেশের জন্য $8 বিলিয়ন ক্রেডিট লাইন উন্মুক্ত করেছে, যা এশিয়ার অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। রাজনৈতিকভাবে মোদী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আদানি গোষ্ঠী বাংলাদেশে লাভজনক বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে। দিল্লির এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ফেলো সি রাজা মোহন বলেছেন, হাসিনা ভারতপন্থী ছিলেন এবং শাসন পরিবর্তনের ক্ষেত্রে উন্মুক্ত মানসিকতার ছিলেন। কৌশলগত প্রশ্ন হলো, আমরা কি সেই সম্পর্ক তৈরি করতে পারি যা শাসন পরিবর্তনেও টিকে থাকবে? তার কর্তৃত্ববাদ এবং দুর্বল মানবাধিকার রেকর্ডকে ঘিরে ঘরে ঘরে ক্রমবর্ধমান ক্ষোভ সত্ত্বেও জুনে পুনরায় নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনাই প্রথম নেত্রী যিনি মোদীর সঙ্গে দেখা করেন। জানুয়ারিতে শেখ হাসিনার পুনর্নির্বাচনের আগে মার্কিন যুক্তরাজ্য বিরোধী বিএনপির বিরুদ্ধে হাসিনা সরকারের ক্র্যাকডাউনের সমালোচনা করলেও ভারতের মুখে তা শোনা যায়নি। একজন ভারতীয় পররাষ্ট্রনীতি পণ্ডিত কান্তি বাজপেয়ী বলেছেন, গত কয়েক বছরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আগেই ভারতের ভালোভাবে বোঝা উচিত ছিল। ভারত সরকার এই ঘনিষ্ঠ সম্পর্ক থেকে গা বাঁচাতে পারত। এটা এখন একটা সমস্যা। শেখ হাসিনার পতন মালদ্বীপের মতো কাছে আরেকটি কূটনৈতিক ধাক্কা। নভেম্বরে ইন্ডিয়া আউট প্ল্যাটফর্মের নেতৃত্ব দিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু মালদ্বীপে ক্ষমতায় আসেন এবং ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করেন। শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানে ভারত প্রভাব বিস্তারের জন্য চীনের সঙ্গে লড়াই করছে। ভারতের তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো শেখ হাসিনাকে নিয়ে এখন কি করা উচিত। জয়শঙ্কর নিশ্চিত করেছেন যে হাসিনার সোমবার খুব অল্প নোটিশে দিল্লি পৌঁছান। প্রতিবাদকারীরা ঢাকার বাসভবনে হামলার আগে হাসিনাকে নিরাপদ আশ্রয় প্রদান করে